মানুষের উপচে পড়া ভিড়। তবে লঞ্চ ও ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে পৌঁছায় যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি। মশিউর রহমান মিজানের তোলা ছবিতে আরো জানাচ্ছেন জাহিদ রহমান। দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ঢাকায় পৌঁছে নির্ধারিত সময়ের প্রায় 4 ঘন্টা দেরিতে। রাজধানীর কমলাপুর স্টেশনে ঢুকতেই দেখা গেল যাত্রীদের টইটুম্বুর ট্রেনটি। ভিড় আর অব্যবস্থাপনায় অতিষ্ঠ ঈদের আনন্দ শেষে ঢাকায় ফেরা এসব যাত্রীরা কথা বলতে চাইলেই ক্ষোভে ফেটে পড়েন তারা। অনেক কষ্ট করে গিয়ে বলার মতো না। 3 ঘন্টা 3.5 ঘন্টা লেট। ভোগান্তি চরম ভিড়, মানে জায়গা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে লোকাল যাত্রী অনেক বেশি। ভিতরে যত সংখ্যক লোক, ছাদের উপর তার চেয়ে দ্বিগুণ সংখ্যক লোক। ভিড় ঈদের পরে অনেকে কাজে কর্মব্যস্ত জীবন, সার্ভিস টার্ভিস করে ঢাকায় আসতে হচ্ছে। মানে ট্রেনের আসলে কোনো ব্যবস্থাই নাই। পেশাবের গন্ধে, পায়খানার গন্ধে পুরা লাগিয়ে তারপর একটাতে 800 জন থাকার কথা, সেখানের মধ্যে অন্তত 10,000 লোক এক কম্পার্টমেন্টে উঠছে। সব সময় টিভিতে দেখছি যে সমস্যার কথা, আজকে বাস্তবে দেখলাম যে আসলে মানুষগুলো কিভাবে গ্রামের থেকে কষ্ট করে আছে। প্রতিটি ট্রেনই কেন দেরিতে এমনটা জানতে কথা বলার মতো কোনো কর্মকর্তাকেই পাওয়া যায়নি স্টেশনে। অন্য দিনের তুলনায় শুক্রবার সড়কে বাস চলাচল ও যাত্রী সংখ্যা বেশি। পথে অতিরিক্ত সময় না লাগলেও রুটি রুজির টানে এখনই ফিরে আসায় কিছুটা মন খারাপ পরিবার পরিজন ছেড়ে আসা এসব মানুষের। আগের মতোই এখনো ঠিক হয় নাই, আগামী শিডিউল যথাযথ যেভাবে ছিল সেভাবে যাবে। হ্যাঁ, খারাপ তো লাগে। আমরা সবাই এখানেই থাকি। আমি বাসায় গেছিলাম, দুপুরে বাসায় গেছিলাম। খারাপ লাগতেছে, কিন্তু যেতে তো হয় বছরে 2 বার। দক্ষিণ অঞ্চল থেকে গত দুদিনের ভিড়কেও ছাড়িয়ে গেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঈদ ও পুজোর সঙ্গে বাড়তি ছুটিও শেষ হওয়ায় রাজধানীতে ফিরছেন এসব মানুষ। জাহিদ রহমান, RTV, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনে দেশে ফিরলেন আরো 335 হাজি। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তারা দেশে ফেরেন। হজের সময় বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয় বলে জানান হাজিরা। এদিকে বৃহস্পতিবারের মতো আজও বাংলাদেশ বিমানে ফিরতি হজ ফ্লাইট বিলম্বিত হয়। চলতি বছর সারা বিশ্বের 21 লাখের মতো মুসল্লি পবিত্র হজ পালন করেন। এদের মধ্যে প্রায় 1 লাখ বাংলাদেশি ছিলেন। বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে চুক্তি অনুসারে 50% বাংলাদেশ বিমান এবং বাকি 50% যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও নাস এয়ার। কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি, আমরা খুব শান্তিপূর্ণ হজ পালন করতে পারছি। দেশবাসীর মধ্যে সবচেয়ে সুস্থ থাকুক, কামনা থাকুক, ভালো থাকুক, ইসলামের শান্তি বর্ষণ হোক, যা কিছু আছে সবই দোয়া করছি। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করছি, আমরা যে সুখ শান্তিতে করতে পারি, আমাদের দেশের যে উন্নতি হয়, দেশের সার্বিক পরিস্থিতি যেন ভালো থাকে। বিশ্বে বছরে 10.5 লাখ নারী স্তন ক্যান্সারে মারা যান। এদের মধ্যে 4,20,000-এর বাস বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে। ভালোবাসার বন্ধন ও মানসিকভাবে সহায়তা দিয়ে এই রোগে আক্রান্তদের দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বাইজিদ আহমেদের রিপোর্ট। দেশে স্তন ক্যান্সারের রোগী রয়েছে প্রায় 1,02,000। দিন দিন বাড়ছে এ সংখ্যা। বংশগত ও চালচলনের কারণে এ রোগে আক্রান্ত হয় মেয়েরা। আর অজ্ঞতা ও সচেতনতার অভাবে বেশিরভাগের বেলায় রোগটি ধরা পড়ে দেরিতে। অথচ একটু সচেতন হলেই এ রোগটির প্রতিরোধ অনেকটা সহজ। তোমরা মেয়েরা লজ্জা পাবে না। আমি সেই যে 21 বছর আগে এতগুলো কেমোথেরাপি নিয়েছিলাম, অপারেশনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, সবকিছুর পরেও কিন্তু আমি আজও প্রতিদিন ওষুধ খেয়ে যাচ্ছি। আমি যতদিন বাঁচবো এইভাবে কাজ করে বাঁচবো, কারণ আমি জানি ব্যস্ততাই সুস্থতা, এর চেয়ে বড় কিছু হয় না। প্রতিটি দিন ক্যান্সার সচেতন দিবস হোক। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতা ব্যাপক, তাই শুরুতেই রোগ নির্ণয়ে তৎপর হতে হবে। যারা দেরিতে বিয়ে করে বা দেরিতে বাচ্চা নেয় এবং ব্রেস্ট ফিড করে না, তাদের ক্যান্সারের ঝুঁকি অত্যন্ত বেশি। যারা বেশি মদ্যপান করেন, যারা একাকিত্ব থাকতে পছন্দ করেন, যারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন না, যারা শাকসবজি সবুজ ফল খেতে পছন্দ করেন না, বেশি চর্বি জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাদের
ক্যান্সারের রিস্ক বেশি। স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি মায়েদের বেশি করে শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। তবে সবজিতে ফরমালিন থাকায় রয়েছে ভয়াবহ বিপদ। 16 বছর, 18 বছর, 20 বছর চিন্তাই করা যায় না যে এই বয়সে আবার ব্রেস্ট ক্যান্সার হয় নাকি। আমাদের দেশে আমরা এইরকম রোগী অহরহ দেখছি। আমরা শাকসবজি ফলের ভিতর কি খাচ্ছি, যে কারণে আমাদের দেশে এত কম বয়সে ব্রেস্ট ক্যান্সার। আর একটা ব্যাপার হলো, যত কম বয়সে ক্যান্সার, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, তত অ্যাগ্রেসিভ, তত প্রাণঘাতী। স্তন ক্যান্সারে আক্রান্তদের বাঁচিয়ে রাখতে পরিবার ও বন্ধু বান্ধবের মানসিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সার হয়েছে বলে আমরা ঘরের কোণে আবদ্ধ হয়ে যাব সেটা না, আমরা বেরিয়ে আসবো, নিজেকে ব্যস্ততার মধ্যে রাখবো, আপনাদের ভালোবাসা দিয়েই তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে চলতি মাসের 1 অক্টোবর থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করতে মেমোগ্রাফি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। চলবে 31 তারিখ পর্যন্ত। গ্রামের থেকে মনে হয় কাজগুলো শুরু করলে আরো বেশি ইফেক্টিভ হবে। বাইজিদ আহমেদ, RTV, ঢাকা। পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় হুদহুদ বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা খুবই কম। তবে এর প্রভাবে রোববার দুপুরের পর উপকূলীয় দ্বীপাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের আশঙ্কার কথা জানালেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহ আলম। তিনি আরও জানান, ভারতের উড়িষ্যা সহ অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে হুদহুদ। শামীমা আক্তারের রিপোর্ট। আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদহুদ এখন সামান্য পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে এগুচ্ছে এটি। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1010 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 935 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম, মংলা সমুদ্রবন্দর থেকে 945 কিলোমিটার দক্ষিণ ও পায়রা সমুদ্রবন্দর থেকে 925 কিলোমিটার দক্ষিণে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় হুদহুদ বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা নেই। এখনো যে পথে চলছে সব মিলে এখনো এটা উড়িষ্যার দিকেই যাবে। এই পর্যায়ে আছে, বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই বলেই চলে। হুদহুদের প্রভাবে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, এর প্রভাবে এখানে কিছু হচ্ছে না। এখানে দুই এক জায়গায় হালকা বৃষ্টি আছে, লোকাল সেল ডেভেলপ করে এই বৃষ্টিটা হচ্ছে। এই আবহাওয়াবিদ আরো জানান, দেশের উপকূলীয় এলাকায় এর কোনো প্রভাব আপাতত নেই। সাইক্লোন তৈরি হয়েছে দূরের সাগরে, সেটার প্রভাব কক্সবাজারে নেই এখনো। কক্সবাজার উপকূলকে জাহাজ যারা ছেড়ে যাবে তাদেরকে জানিয়ে দেওয়া হইলো এবং মাছ ধরা নৌকা ট্রলারকে বলা হয়েছে গভীর সাগরে না যেতে। বাংলাদেশের উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলিকে জন্য কিছুটা সতর্ক সংকেত দিতে হবে, এর প্রভাবে কোনো জোয়ারের সাথে কতটা পানি বাড়তে পারে। তবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শামীমা আক্তার, RTV, ঢাকা। যারা জঙ্গিদের নিয়ে জোট করে তাদের কাছে দেশ নিরাপদ নয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় খালেদা জিয়াকে জঙ্গিবাদের অন্যতম দোসর বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এ সময় বিএনপির পক্ষে আন্দোলন করা সম্ভব নয় জানিয়ে অতীতে তারা যা করেছে সবই সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও মন্তব্য করেন তিনি। যারা এই জঙ্গি গোষ্ঠীকে নিয়ে জোট গঠন করে তাদের হাতে দেশ এবং সমাজ নয়, রাজনীতিও নিরাপদ নয়। এই জঙ্গিবাদের অন্যতম পৃষ্ঠপোষক এবং মদতদাতা হচ্ছেন বেগম খালেদা জিয়া। তাদের পক্ষে কখনো আন্দোলন করা সম্ভবপর নয়। অতীতেও তারা যেটি করেছে সেটি কোনো আন্দোলন নয়, সেটি ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে উন্নয়নের জোয়ার ওঠে, এ মন্তব্য করলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বৃহস্পতিবার নোয়াখালী সেনবাগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনায় তিনি আরো বলেন, এ সরকারের আমলে মানুষের মাথা পিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 90,000 টাকা। আর এ ধারাবাহিকতা বজায় থাকলে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ক্ষমতা ছিল না, বাংলাদেশ
বাংলাদেশের যত উন্নয়ন হবে আওয়ামী লীগের মাধ্যমে এই দেশ ইনশাআল্লাহ উন্নয়ন হবে। এখন বাংলাদেশের মানুষের কাছে মাথা পিছু হারালেও 1100 ডলার মানি করবেন 90,000 টাকা মাথা পিছু হারাবে আওয়ামী লীগের এই বাংলাদেশের মানুষের। এবারে নোবেল প্রসঙ্গ। এবছর শান্তিতে নোবেল পেলেন পাকিস্তানের বিস্ময় বালিকা নারী শিক্ষা বিস্তারের সাহসী কর্মী মালালা ইউসুফজাই। মাত্র 17 বছর বয়সে নোবেল পুরস্কারে ভূষিত হয়ে ইতিহাস সৃষ্টি করল তালেবানদের মৃত্যু নিয়ে বেঁচে থাকা এই বালিকা। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কারে ভূষিত হলেন ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী। নরওয়ের রাজধানী অসলোয় শান্তিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত।